আলোচনা করছিলাম সালফার নিয়ে। সালফারের অনেক বিষয় আহ, আমরা শেয়ার করার চেষ্টা করছিলাম। আপনারা আমার ধারণা অনেক কিছু বুঝেছেন। আমরা একটা বিশেষ বিষয়কে গুরুত্ব দিয়ে আগাচ্ছিলাম, সেটা সে ক্লিনিকে ঢুকে বা আপনার চেম্বারে ঢুকে সে কিরকম অ্যাটিচিউডটা করে সেটার উপর আমি বলার চেষ্টা করছিলাম। এই কথাগুলো বারবার বলবো, বারবার বললে আপনাদের মাথার মধ্যে বিষয়টা ঢুকে যাবে, আপনাদেরই লাভ হবে। তো সালফার নিয়ে লেখেননি এরকম বই নাই। যত অথার আছেন ম্যাক্সিমাম অথার সালফারকে বলেছেন কিং, তাই না, রাজা, কিং। আর এদের বাচ্চা হলো কিং চাইল্ড, ঠিক আছে। প্রিন্স বা রাজকুমার কিন্তু বলেননি। হ্যাঁ, আমরা সালফারের চাইল্ড স্টিকিং নিয়ে আলোচনা করেছিলাম। দেখি সুযোগ পেলে চাইল্ডের আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে বলবো। আহ, আজকে না, নেক্সট ইয়েগুলাতে। তো ম্যাক্সিমাম রাইটারদের কথা হলো সালফার কিং, আর হলো চাইল্ড হলো কিং, চাইল্ড রূপী কিং। মানে সে রাজকুমার না, অন্যের ধনের সে পদ্মারি করবে এরকম কিছু না, তাই না। তো সালফারকে আমরা এতদিন ধরে যেটুকু দেখলাম বা জানলাম, সেটা হলো যে সালফারের মধ্যে এক ধরনের ইগো আছে, তাই না, ইগোটিজম একটা। মানে যেহেতু মিনারেল কিংডমের মেডিসিন, ডেফিনেটলি তার একটা ইগো থাকবে। আবার তার মধ্যে একটা ওয়েলথ, তাই না, ডেলুশন ওয়েলথ আমরা পেয়েছি। তো ইগো আর ডেলুশন ওয়েলথকে আমরা যদি রেপোর্টারাইজ করি তাহলে আরো কয়েকটা মেডিসিন আসে। তো খুব কাছাকাছি মেডিসিন হচ্ছে প্লাটিনা। প্লাটিনার ক্ষেত্রেও কিন্তু আমরা ইগো এবং ওয়েলথকে পাই, ডেলুশন ওয়েলথকে পাই। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি সামনে থেকে দুইটা মেডিসিনকে দেখেন, সালফারকে এবং প্লাটিনাকে, দুইজনের ইগো একদম সমানে সমান, কেউ কারো থেকে কম না। আপনার কাছে মনে হবে যে বাবা এত রেফারেন্স দেওয়া পার্সন, এত ভালো বুঝাচ্ছেন, এত সুন্দর পার্সন, তাহলে তার ইগো কি করে প্লাটিনার থেকে, মানে প্লাটিনার থেকে ডেফিনেটলি কম হবে এটা আপনার কাছে মনে হবে, কিন্তু বেসিক্যালি তা না। দুইজনের ইগো একদম সমানে সমান। দুইজন যখন কথা বলবে তখন আমরা একদম স্পষ্ট তাদের ইগোটা দেখতে পাবো। হ্যাঁ, কিন্তু এই যে ইগোটা দেখলেন, এই দুই, এই দেখার জায়গা থেকে আপনি প্লাটিনা এবং সালফারকে কিভাবে ডিডি করতে পারবেন, কিভাবে পার্থক্য করতে পারবেন, এটা একটু জানতে হবে। প্লাটিনা নিয়ে তো আলোচনা করেছি আমরা বিস্তারিত, প্লাটিনার মোটামুটি বিস্তারিত, মানে পুরো বিস্তারিত বলবো না, মোটামুটি একটা পোর্শন আমি প্লাটিনা আপনাদেরকে বুঝাইছি। এবং আমাকে অনেকে রিভিউ দেন যে তারা প্লাটিনা বেশ ভালো রেসপন্স পাচ্ছেন। যারা ইউজ করছেন না তারা তো মিস করতেছেন, কিন্তু যারা ইউজ করছেন তারা কিন্তু আমাকে খুব ভালো রিভিউ দিচ্ছেন। তো প্লাটিনা এবং সালফারের ইগো আমি যেহেতু বললাম সমানে সমান, তাহলে আপনি কিভাবে এটাকে পার্থক্য করবেন? প্লাটিনার ইগো যখন আপনাকে দেখাবে, প্লাটিনা আপনার সামনে এসে তার ইগোটা যখন প্রকাশ করবে, তখন আপনার একদম হার্টের মধ্যে, আপনার অন্তরের মধ্যে মনে হচ্ছে বিচ্ছে, মনে হচ্ছে খোঁচা মারছে। তার ইগো সে যদি দেখায় বা সে যদি আহ, তার ইগো নিয়ে, ইগোইস্টিক জেস্টার নিয়ে, ইগোইস্টিক ওয়ার্ড নিয়ে, ইগোইস্টিক টোন নিয়ে প্লাটিনা যদি আপনার সামনে কথা বলে, তাহলে আপনার অন্তরে অন্তরে হার্ট করবে, আঘাত দিবে। আবার আমরা প্লাটিনাতে দেখেছি, জেনেছি, বুঝেছি যে সে এরকম কিছু বললো না, এমন কোনো কথা বললো না, তারপরেও তার অ্যাটিচিউডটা এমন হবে যে অ্যাটিচিউডটা আপনার অন্তরকে ঘায়েল করে দিবে। কিন্তু সালফারের সাথে কনভারসেশন আপনি যদি করেন, সালফারের কনভারসেশনটা খুব কমফোর্টিং হয়, কমফোর্টেবল হয়, এত চার্মিং হয়, গ্রেস থাকে, চার্মিং হয়। এই ব্যক্তি আপনাকে এতটাই কমফোর্টেবল ফিল করাবে, এই ফিলটা আপনি অন্য মেডিসিনের মধ্যে পাবেন না। সেইও দেখাচ্ছে কিন্তু তারপরে আপনি কমফোর্টেবল ফিল করছে। সালফার তো রাজা, সালফার নিজে রাজা না, বারবারই বলছে, আমার কথা না তো, প্রত্যেকটা অথার বলছে সালফার ইজ কিং, সালফার রাজা। সে নিজে রাজা এবং সামনের জনকেও রাজা নিয়ে যা, সামনের জনকেও সে রাজা বানাবে। আর প্লাটিনা নিজেকে রাজা ভাবে,
প্লাটিনা কিন্তু সেও নিজেকে রাজা ভাবে, আর সামনের জনকে সে ভিখারি মনে করে। প্লাটিনা সামনের জনের ইজ্জত নষ্ট করে ফেলে, আর সালফার সামনের জনের ইজ্জত তৈরি করে ফেলে। এটাই হলো সালফার আর প্লাটিনার মধ্যে বেসিক ডিফারেন্স। আমি কি বুঝাতে পারলাম? আপনারা যারা প্লাটিনার ক্লাস করেছেন তারা জাস্ট একটু চিন্তা করেন, আমার কথাগুলো মনে করেন, যে পড়ানো যা 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 পড়াইছিলাম একটু একটু ইয়ে করেন, বা আপনাদের নোট আছে খেয়াল করে দেখেন। এটাই হলো সালফার, একদম দেখাচ্ছে, কথাও বলতেছে ওইরকম। আপনার কাছে অনেক সময় প্লাটিনার কথা মানে ইগো গুলো অনেক বেশি দেখায়, তো প্রমিনেন্ট হয়, দুটাই তো মিনারেল, দুটাই আপনাকে ইগো দেখাবে, ঠিক আছে? তো সালফারকে আমরা যখন কনফার্ম করতে যাই, হয়ে গেছে, আমরা করি কি, আমরা একদম কনফার্ম যে এটা সালফার, এটা লাইকোপোডিয়াম, এটা সাইলেশিয়া। তখন আমরা করি কি, কিছু কনফার্মেটরি কোশ্চিন করি। তখন আমরা ওটাকে ওপেন ইন্ডেট না ক্লোজ ইন্ডেট এগুলো ভাবতে যাই না, আমার তো অ্যাসিড টেস্ট করতে হবে, মানে অ্যাসিড টেস্ট হয়ে গেছে। আপনারা যারা কেমিস্ট্রি ইন্টারমিডিয়েটে পড়েছেন বা অনার্সের সাবসিডিয়ারি ছিল, অথবা ম্যাট্রিক লেভেলে, তো এই লেভেলে হয় না, আমরা ওই যে লবণ শনাক্তকরণ করতাম কেমিস্ট্রি ল্যাবে যায়, লবণ ইয়ে করতে হয়, তো কেমিক্যাল ইয়েতে করার পরে আমরা একটা কনফার্মেটরি টেস্ট করতাম, সেটা শুষ্ক টেস্ট বলে, আমি এখন ভুলে গেছি। ওইটা করতে হয়, হতো কি, ওই যে কাঠ কয়লা দিয়ে কি কি করে করতে হতো। তো এইরকম কনফার্মেটরি টেস্ট আপনারা যখন মেডিসিনের পড়েন, প্রত্যেকটা মেডিসিনের এরকম কনফার্মেটরি কিছু প্রশ্ন থাকে, যেগুলাতে আমরা খুব ইজিলি কনফার্ম করতে পারি। আমি অনেক সময় আপনাদেরকে বলি যে আমার কাছে অনেকে কেস নিয়ে বলে যে স্যার হচ্ছে, তো আসলে ওনার অ্যাঙ্গেলের কেস টেকিং তো আমার ইয়েতে হয় না, আর আমি পার্সোনালি আপনার কেস টেকিং করে দেওয়াটা পছন্দ করি না। তাহলে আমি যদি করে দিই, আজকে আপনাকে একটা করে দিই, আপনি কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। হ্যাঁ, আমি চাই না যে আপনারা কেউ ডিপেন্ডেন্ট হন, আপনারা এক একজন ইন্ডিপেন্ডেন্ট হন, অ্যাজ লাইক সালফার ইন্ডিপেন্ডেন্ট হন। আমি এই কারণে করি না, একান্তই আর হচ্ছে না, ঠিক আছে, তখন যেটা সিস্টেম বা প্রসিডিউর আছে সেটা মেনটেন করে আমরা কেস টেকিং করে দিলাম। আমি করলেই যে সে ভালো হয়ে যাবে তা না। তো আমি যে জায়গা থেকে বলতে চাচ্ছি যে আমরা আমি অনেক সময় বলি আপনাদেরকে যে ঠিক আছে, এটাকে আপনি লাইকোপোডিয়াম দেন, আর বলি যে ক্লাসিক্যালি ভেরিফাই করে নেন। তো এখন আপনি বলেন যে স্যার আপনি মাইন্ড মাইন্ড করেন, আবার ক্লাসিক্যালি কেন বিয়ে বলতেছেন কেন? দেখেন, মেডিসিন সিলেকশন যদি ঠিক থাকে, তাহলে ক্লাসিক্যালি লাইকোপোডিয়ামের যেগুলা দেখে আমরা লাইকোকে চিনি, যেমন লাইকোপোডিয়াম আমরা কি জানি যে রাইট সাইডেড প্রবলেম হবে, তার চিনি পছন্দ, তাই না, খুব কিপটা কৃপন টাইপের, নেতা টাইপের, এই কোশ্চেন গুলো আমরা কিন্তু, যদিও এগুলা ক্লোজ এন্ডেড কোশ্চেন, তারপরে আমরা পুরো এটাকে ভেরিফিকেশন করবো। আমি যদি যদি ধরেন যে সালফারের কথা বলি, তাহলে সালফারের আমরা আমরা তো জ্বালার কথা জানি, হাতে পায়ে জ্বালা, মাথা দিয়ে তাপ বাড়ানো, গোসল করতে অনীহা, এগুলো আমরা ক্লাসিক্যালি জানি। আপনি সেই প্রশ্নগুলো করে ভেরিফাই করে নিতে পারেন, কিন্তু ওটা প্রথমে না। আপনার কাজ হলো আপনি প্রথমে মেডিসিনটা সিলেকশন করেন, আমি বলে দিলাম যে মেডিসিনটা দেন, আপনাকে ওইভাবে কিন্তু ভেরিফাই করে নিতে হবে, এটা কিন্তু দোষের কিছু না। তো এইরকম আমরা যখন মেডিসিন সিলেকশন কমপ্লিট করি, হয়ে গেল, তারপর আমরা দুই একটা প্রশ্ন এরকম কিছু আছে যেগুলা করে আমরা ওই মেডিসিনটাকে কনফার্ম করি। তো সেরকম সালফারকে কনফার্ম করতে গেলে আমরা এই প্রশ্নটা সাধারণত করেই থাকি, এটা করি। আমরা কি বললাম যে সালফার হলো রাজা, তাই না? রাজা কি করে? রাজা হলো তার প্রজাদের কি করে? দেয়। প্রজাদেরকে দিন। হ্যাঁ, প্রজাদেরকে দিবে। এই যে দেয়, হ্যাঁ, আর সে এমন পর্যন্ত দিবে, মানে তার দেওয়ার টেন্ডেন্সি, আমি মেন্টালিটি বোঝানোর আপনাদেরকে চেষ্টা করছি। তার দেওয়ার টেন্ডেন্সিটা কিরকম জানেন? ধরেন যে তার একটা জিনিস দিতে হবে, ধরেন কথার কথা 10 টাকা দিতে হবে, তার পকেটে 10 টাকা নাই, কিন্তু তার মেন্টালিটি হচ্ছে দেওয়ার। সে করবে কি, ধরেন যে আমার কাছে 10 টাকা নাই, আমি সালফার, আমার কাছে 10 টাকা নাই, আমি শহীদুল ভাইকে বললাম যে ভাই 10 টাকা দেন, তার কাছ থেকে ধার করে নিয়ে হলেও যেভাবে হোক আমি টাকাটা অ্যারেঞ্জ করে আমি দিব। সালফার হলো এরকম দেনওয়ালা। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। এই জিনিসটাকে কি বলে জানেন? এই যে আমার কাছে টাকা নাই, আমি শহীদুল ভাইকে বললাম যে ভাই 10 টাকা দেন, বলছে কি হবে, আছে কাজ আছে, দেন না।
শহীদুল ভাই আমাকে টাকাটা দিল, আমি ওটা নিয়ে আবার দান করতেছি, দিচ্ছি। এই দেওয়াটাকে কি বলে জানেন? এই অ্যাটিটিউডটাকে কি বলে? আমি রুটাতে মনে হয় পড়াতে পারিনি এটা। বলেন ডক্টর জামিল হোসেন। জি বলেন ভাই, হাত তুলেছেন। হ্যাঁ সিয়াম বলো। স্যার বেনেভোলেন্স। বেনিভলেন্স। আর কেউ বলবেন এটা কি বলে? স্যার জেনারেস টু। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে, আমি আপনাকে পছন্দ করি এই কারণে, আপনাকে পারফেক্ট জায়গায় করে ফেলেন, হ্যাঁ, ধরে ফেলেন, খুব সুন্দর। হ্যাঁ সিয়াম। স্যার জেনারেস টু তে তার কাছে যেটুকু থাকে সে তো পুরোটাই দিয়ে দেয়। হ্যাঁ সে তো দিলই, এবার আমার কাছে নাই, তারপরেও আমি আবার নিয়ে দিচ্ছি, তাহলে ওই বিষয়টা তাই হলো না, পুরাটা তো দিলাম। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর আমার কাছে নাই, আমি আবার নিয়েও দিলাম, তাহলে বিষয়টা তো তাই হলো। তো একটু চিন্তা কর। আর বেনেভোলেন্স কি? বেনেভোলেন্স মানে কি? আমি জেনারেস টু, এই যারা নতুন তারা শিখে নেন ভালো করে। জেনারেস টু হচ্ছে যা আছে সব দিবে, আবার ধার করেও দিয়ে দিচ্ছে। এটা আমি অ্যাড করলাম এবার, আমি তো আপডেট হই, আমিও তো মানে আপনাদেরকে আপডেট করতেছি। তাহলে জেনারেস টু কি? আমার কাছে 10 টাকা আছে, সিয়ামের 20 টাকা লাগবে, ঠিক আছে? তো আমি আমার 10 টাকা তো দিলাম, এখন এই ছেলেটা আবার আর 10 টাকা কই পাবে? আমি তখন আহ শহীদুল ভাইকে বললাম যে ভাই 10 টাকা দেন না। কি হবে ভাই, দেন না। আচ্ছা নেন স্যার। উনি আমাকে আরো 10 টাকা দিল, আমি ওই টাকাটা নিয়েও সিয়ামকে দিয়ে দিলাম। এটা হলো জেনারেস টু, ঠিক আছে? আর বেনিভোলেন্স কি? খুবই কাছাকাছি। আপনি ডিকশনারি মিনিং যদি করতে যান, খুবই কাছাকাছি। ডিকশনারিতে হোমিওপ্যাথি হয় না, সরি টু সে। তো এই বেনিভোলেন্স কি? বেনিভোলেন্সে এই ব্যক্তির চিন্তা ভাবনা করে দেয়, এ হচ্ছে হিসাব কষে দেয়। বেনিভোলেন্সে চিন্তা ভাবনা করে দেয়। হ্যাঁ, আপনি অন্যের ভালো চান, কিন্তু বেনিভোলেন্স ব্যক্তি অন্যের ভালো চায়, কিন্তু তার মধ্যে এক ধরনের চিন্তা ভাবনা থাকে, কিছুটা স্বার্থ থাকতে পারে, তারপরেও সে দিবে, সে একটা ইয়ে ভাবনা রেখে দেয়। এটাকে আমরা বলি বেনিভলেন্সের ইয়ে হলো বেনিভলেন্ট, চিন্তা ভাবনা করে দিচ্ছে। কিন্তু জেনারোসিটিতে এগুলো থাকে না, এই ব্যক্তি দিল খুলে দান করে। এই জন্য আপনারা সালফারকে দেখবেন, এরা সমাজ সেবা করে। রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, বিভিন্ন ধরনের সোশ্যাল ইয়ে আছে, অর্গানাইজেশন আছে, অ্যাপেক্স ক্লাব বা আরো অর্গানাইজেশন, সেগুলোর সাথে তারা জড়িত। দাতব্য চিকিৎসালয়, দাতব্য প্রতিষ্ঠান এরা চালায়। আন্দামানে ওই কি মফিদুল ইসলাম, আরো যে ইয়েগুলো আছে, কোনো না কোনো সোশ্যাল অ্যাক্টের সাথে প্রায় সালফারকে দেখা যায় যে তারা জড়িত থাকে, ঠিক আছে? কারণ সালফার হচ্ছে এই জায়গাগুলোতে দেওয়ার মেন্টালিটি পোষণ করে, দেওয়ার স্থিতিতে থাকে, বুঝছেন? তো কনফার্মেটরি টেস্টে আপনি বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তার জিনিসপত্র, খেলনা বা খাবার সে অন্যদের সাথে শেয়ার করে কিনা, তার ছোট ভাই বোন বা বড় ভাই বোন বা পরিবারের অন্য লোকজনের সাথে শেয়ার করে কিনা, বা আপনি জিজ্ঞাসা করলেন সে স্কুলে কি করে, তো সালফার বাচ্চাদের ক্ষেত্রে এরকম পাবেন যে স্কুলে তার টিফিন কেউ চাইলে তো দিবে, না চাইলেও সে বলে নাও খাও, আসো আজকে ভালো জিনিস আছে, নিয়ে যাও, খেয়ে যাও। ব্যাগে করে চকলেট নিয়ে যায় বন্ধুদের জন্য, বাবা মা বলে চকলেট নিয়ে যায়, এই নাও এর বাবা এটা খাও, মজার চকলেট খাও। এগুলো হলো এই টাইপের ইয়েগুলো, এগুলো হলো সালফারের কনফার্মেটরি টেস্ট, ঠিক আছে? আপনি জিজ্ঞাসা করলে এই উত্তরগুলো পাবেন, রুগী শেষে এমনি এমনি বলবে না। তো আপনাদের আরো দুই একটা কনফার্মেটরি টেস্ট নিয়ে আমি একটু শিখাই দিই, আপনাদেরকে বলে দিই। সালফারকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। মনে করেন যে আপনি কনফার্ম হয়ে গেলেন এটা একটা সালফার, তখন আপনি জিজ্ঞাসা করেন যে আপনার পড়ালেখার প্রতি ইন্টারেস্ট কেমন, আপনার কি পড়তে ভালো লাগে, আপনার মতন করে আপনি জিজ্ঞাসা করেন। তো সালফার আপনি পাবেন যে সে পড়তে চায়, সে যত কম শিক্ষিত হোক। ধরেন যে একটা নাপিত আসছে আপনার কাছে, একটা, আমি যেমন গতদিন রাত্রে একটা
ইয়ে পেয়েছিলাম, ভ্যান চালক, সে ইয়ে থেকে আসছে, কুষ্টিয়া না রাজবাড়ী, দূর থেকে আসছে অনেক রাত্রে, মানে গতকালকে আমার একটা মিটিং ছিল, তার জন্য আমাকে ওই মিটিং থেকে আবার এসে তাকে দেখে আবার মিটিং এ যেতে হয়েছে, মানে দূর থেকে আসছে, সে চলে যাবে, রাত্রে আসছে। তো ভ্যান চালক, ওরকম শিক্ষিত না, পড়তে পারে না, হ্যাঁ, তারপরেও পড়ালেখার প্রতি ইন্টারেস্ট আছে। আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার পড়ালেখার প্রতি ইন্টারেস্ট কিরকম, কোন ইন্টারেস্ট পায় কিনা, বা কি টাইপের পড়েন, এগুলো জিজ্ঞাসা করবেন। তো সালফার পড়তে চাই, সে যতই কি হলো, যতই কম শিক্ষিত হোক না কেন, বই পড়বে, কিছু পড়ুক আর না পড়ুক, নিউজ পেপার পড়বে, সংবাদপত্র পড়বে। ঠিক আছে, আমি আমি পিএইচডি করছিলাম, তখন একজন ভদ্র মহিলা, উনি কোন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে চাকরি করতেন, ভালো ভালো লেভেলে চাকরি করতেন। রিটায়ারমেন্টে যাওয়ার মোটামুটি 5 বছর পরে তিনি এমফিলে ভর্তি হন। আমি পিএইচডি কনভার্ট করছি, সে হচ্ছে এমফিলে ভর্তি হচ্ছে। চিন্তা করেন সে কি করবে পিএইচডি করে। আমি একটা পেশেন্টও পেয়েছিলাম, ওনারও বয়স নিয়ার অ্যাবাউট 75, রিটায়ারমেন্টে গেছেন, শিক্ষকতা পেশা ছিল, একটা কলেজে পড়াতেন, প্রায় মানে যদি 68-তে রিটায়ারমেন্টে যায়, তার মানে প্রায় এক যুগের মতন হয়ে গেছে তার রিটায়ারমেন্টে যাওয়া। তো তাকে জিজ্ঞাসা করছিলাম, আমি জিজ্ঞাসা করি রুগীদেরকে যে সারাদিন আপনার কিভাবে কাটে, আপনার অবসর সময় কিভাবে কাটে, এই প্রশ্নগুলো আপনারাও জিজ্ঞাসা করবেন। উনি বলছেন লেখাপড়া করে। পাবেনি, সালফারের জ্ঞান চর্চার একটা আলাদা ইয়ে থাকে। আরেকটা কনফার্মেটরি টেস্ট হচ্ছে, আপনি রোগীকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার কাছে কতগুলো বই আছে, রোগী বলবে যে ডাক্তার সাহেব বই কতগুলা, আমার তো পুরো লাইব্রেরি, আমার বাসায় পুরো একটা লাইব্রেরি, রোগী এভাবে বলে। তো তার পুরা লাইফ স্টাইল আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন যে আপনি ইনকোয়ারি করেন, আপনি পাবেন যে জ্ঞান অর্জন করে তার মানে পুরা লাইফের জার্নিটাই হচ্ছে জ্ঞান অর্জনের উপরে গেছে। আমি মনে হয় আপনাদের এই রুব্রিক্সটা পড়াইছিলাম, রিলিজিয়াস অ্যাফেকশনেট, হ্যাঁ, রিলিজিয়াস অ্যাফেকশনেট টু অকুপাইড উইথ রিলিজন, স্পেকুলেশন ডুয়েলস অন আস্ক কোশ্চিন, হু মেড হু মেড গড, আস্ক কোশ্চিন হু মেড গড, কে আল্লাহকে তৈরি করেছে, সৃষ্টিকর্তাকে তৈরি করেছে। এখন কোন একজন ব্যক্তির মনের মধ্যে যদি এই জিজ্ঞাসাটা থাকে যে আমার বিধাতা আল্লাহ সৃষ্টিকর্তাকে কে তৈরি করেছে, তাহলে ভাবেন তার জানার আগ্রহ, তার ইনকোয়ারি, তার নলেজ গ্যাদার করার, কোন বিষয়বস্তুকে জানার লেভেলটা কি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সে চিন্তা করতেছে আল্লাহকে কে সৃষ্টি করেছে। তার কিউরিয়াসিটি বলবো না, তার ইনকোয়ারি কি লেভেলে সেটা ভাবে। তো সালফারের সাথে যখন আপনি ইনিশিয়ালি আপনার মোলাকাত হবে, আপনার সাক্ষাৎ হবে, তো সে আপনাকে চান করে দিবে, তার কথাবার্তা, তার নলেজ, মানে সে যে নলেজেবল কথাবার্তা বলবে সেগুলোতে আপনি বেশ মজা পেয়ে যাবেন, অনেক মজা পেয়ে যাবেন। আমাদের একটা রুব্রিক্স আছে সম্ভবত কমপ্লিটে, চার্মিং আদার্স, আপনাকে চার্ম করে তুলবে। সে আপনাকে তো ইমপ্রেস করবেই, সাথে সাথে সে তার পুরো এনভায়রনমেন্ট, সরি সোসাইটিকেও সে ইমপ্রেস করে ফেলবে। হ্যাঁ, ধরেন যে একটা কিছু হলো, কথার কথা আমরা হয় না একসাথে 8 জন 10 জন বসেছে, একটু কিছু হলে লেগে যায়, তো ওই দেখা যাচ্ছে এমন অ্যাস্টনিশ, কিভাবে হলো? হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে, একটু মানায় নেন না, হ্যাঁ একটু মানায় নেন। সব সময় দেখবেন যে আম, এরা খুব রেভারেন্স দিয়ে কথা বলছে, সালাম দিয়ে কথা বলতেছে, হ্যাঁ হাত জোরে জোরে এরকম করে থেকে, মানে যত ধরনের আদব কায়দা দেখানো যায় জেস্টার দিয়ে, ততখানি সে করছে, খুব জেন্টাল হাসি দিচ্ছে, মাইল্ড হাসি দিচ্ছে, খুব অনুনয় বিনয় করে, যে হাত এরকম করে করে দেওয়া করে করে কথা বলতেছে।
এমনও হয় যে আপনি তাদের সাথে কথা বলতে যখন শুরু করবেন তখন আপনার কাছে মনে হবে যে এই ব্যক্তির সাথে মনে হয় বছরের পর বছর ধরে আপনি কথা বলবেন, তার কথা শুনতে এরকম ভালো লাগে। নলেজেবল পার্সন, জ্ঞানী ব্যক্তির কথা শুনতে তো মজা লাগে। তো আমরা সালফারে কি দেখলাম? আমরা সালফারে দেখেছিলাম ইন্ডিপেন্ডেন্স এবং ইগোটিজম, তাই না? ইন্ডিপেন্ডেন্স থাকতেছে, ইগোটিজম আমি তো বলেছিলাম। সে কখনোই নত হবে না। আপনি তাকে খুব কম সময় আপনি পাবেন, এগুলো আমি আলোচনা আবার করছি মনে রাখার জন্য, যে খুব কম পাবেন যে সে ভেঙে পড়েছে। কিন্তু মানুষ তো কখনো না কখনো তো ভেঙে পড়েই। প্রত্যেক মানুষ কোনো না কোনো একটা ফেজে যে দেখা যাচ্ছে ভেঙে পড়ছে। তো আপনি আপনার চেম্বারে এরকম অনেক বৃদ্ধ পেশেন্ট পাবে। ইন্ডিপেন্ডেন্টের বিষয়টা আমি একটু বোঝাচ্ছি, যে বৃদ্ধ ব্যক্তি, ধরেন ওই মহিলার কথা বললাম 75 বছর বয়সী, সে একাই আসছে চেম্বারে। সে চায় না যে কেউ তার সাথে আসুক, আমি নিজেই নিজেকে ম্যানেজ করতে পারি ডাক্তার সাহেব। হ্যাঁ, কিন্তু এই কথাগুলা যখন বলে আই এম এনাফ, অসুবিধা না, আমি আমি একাই এত ব্যথা নিয়ে কি করে আসছেন না, এনাফ। সে এই কথাগুলা যখন আপনার সামনে বলবে তখন তার মধ্যে কিন্তু প্রাইড বা হটিনেস থাকবে না। সে তার ইগোটা কিন্তু খুব সূক্ষ্ম ভাবে দেখা যায়, এটাই তো ইগো, আমি একাই পারি, এনাফ, আই এম এনাফ, আই এম সাফিসিয়েন্ট। এই যে ইগো, এই সূক্ষ্ম ইগো, সেটার লেভেলের ইগো, সেটা কিন্তু তার কথাবার্তার মধ্যে ফুটে উঠবে। ডাক্তার সাহেব আমার কারো প্রয়োজন নাই, আই এম এনাফ, আমি নিজেই সবকিছু ম্যানেজ করতে পারি। আমরা দেখি এই সালফারের পেশেন্ট, আমি আমার পেশেন্টের কথা বলি, ধরেন যে 65 প্লাস 70, হ্যাঁ, একদম অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা, একদম গাউট, ব্যথা, গিরায় গিরায় ব্যথা, উঠতে পারে না, একদম মনে করেন উঠছে চেয়ার থেকে, আমাকে দেখা যাচ্ছে মনে হয় চেয়ার দিয়ে উঠছে এইভাবে, দেখাচ্ছে না, ফিলিং থাকে না, কিন্তু বোঝা যাচ্ছে যে কষ্ট হচ্ছে, উঠছে। হ্যাঁ, সাথে অ্যাটেন্ডেন্স ছিল, একটা হাত দিয়ে ধরতে যাচ্ছে যে একটু পিছনে, ইশারা করছে। কি বুঝাচ্ছে সে? যে আমি পারছি, তুমি থাকো, আমি উঠছি। মুচকে হেসে তাকে ইশারা করলো যে থাকো, আমি নিজে থেকেই করছি, আমি নিজের চেষ্টায় উঠার চেষ্টা করছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এটাও কিন্তু একজন ইগো। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট যে বিষয়, সেটাও কিন্তু এটা, আমি একাই যথেষ্ট, ঠিক আছে, আমি কারো হেল্প ছাড়াই উঠবো। এটাই হলো সালফার। এই ইগো এবং ইন্ডিপেন্ডেন্ট, এটাই হলো সালফার। তো আবার এই পার্সন গুলা দেখা যাচ্ছে আপনি একটু হেল্প নিল বা মানে আপনি হয়তো তাকে একটু ইয়ে করলেন, সে তো নিতে চাচ্ছে না ইন্ডিপেন্ডেন্ট বা ইগোর কারণে, কিন্তু আপনি করেই ফেললেন, তখন কিন্তু সে মৃদু হেসে থ্যাংক ইউ কিন্তু বলবে। হ্যাঁ, খ্যাক খ্যাক করে প্লাটিনা স্টাইল বা হাঁটো ভিজের ট্রাম এই টাইপের ইয়ে করবে না, মৃদু হাসি। হ্যাঁ, এটা কিন্তু সালফারকে ইন্ডিকেট করে। ঠিক আছে, দেখেন আমরা আহ, বলেছিলাম ইয়ে পড়াতে যে আপনার চাইল্ড, হ্যাঁ চাইল্ড, আমরা চাইল্ড নিয়ে যে সিরিজটা করলাম 3 মাসের, সেই ইয়ে পড়াতে যে আমরা বলেছিলাম, ডক্টর হেরিংস এর একটা উদ্ধৃতি দিয়েছিলাম, কি বলেছিলাম? সালফার, সালফার কি র্যাগড ফিলোসোফার, তাই না? হ্যারিং কিন্তু খুব সুন্দর করে বলেছে, দা র্যাগড ফিলোসোফার। লিখে নেন, সালফার দা র্যাগড ফিলোসোফার, তাই না? তো সেই সময় পর্যন্ত আমার যে কনসেপ্ট ছিল র্যাগড, র্যাগড মানে তিনি বোঝাতে চাচ্ছিলেন যে তার একটা নিজস্ব জগৎ থাকে, মানে র্যাগড ফিলোসোফার যে গোসল না করেও দিনের পর দিন থাকছে, জামা কাপড় পরিবর্তন করতেছে না, আমরা যেটাকে নোংরা বলি মনে করি, তার ইয়েতে সে কি বলতেছিল যে জামা কাপড় পরিবর্তন করতেছে না, লম্বা লম্বা চুল রাখছে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্নতা বা শালীন, শালীনতার প্রতি, শালীন ভাবে থাকতে হবে সেটার প্রতি সে যত্ন নিচ্ছে না, দিনরাত কাজ করে। এটা কিন্তু একটা ক্লাসিক্যাল চিন্তা, র্যাগড ফিলোসোফার।
কিন্তু আমরা যদি সূক্ষ্মভাবে র্যাগড ফিলোসোফার, হোয়াট ইজ র্যাগড ফিলোসোফার? র্যাগড ফিলোসোফারটা কি? এটা হলো যে সে তার নিজস্ব জগতে তার চিন্তা চেতনাকে সে লালন পালন করে, তার চিন্তা চেতনা সে লালন পালন করে। র্যাগড মানে কি? জীর্ণ শীর্ণ। র্যাগড মানে ডিকশনারি মিনিং কি? র্যাগড মানে হচ্ছে জরাজীর্ণ। র্যাগড এর খুব ভালো বাংলা হলো জরাজীর্ণ। র্যাগড ফিলোসোফার কি? র্যাগড ফিলোসোফার একটু আগে তো বললাম, হ্যাঁ, এটা আপনি সূক্ষ্মভাবে বুঝতে হলে র্যাগড ফিলোসোফার এটা অন্য ওইটা না বুঝে এটাকে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করলেই বেটার। অনেকে মনে করে যে র্যাগড ফিলোসোফার মানে উল্টাপাল্টা কথা বলবে, আনসোশাল কথা বলবে, নোংরা কথা বলবে। এটা কিন্তু একদম পুরো কমপ্লিটলি ভুল একটা কনসেপ্ট, ভুল ধারণা। সালফার নোংরা কথা বলতেই পারে না, বলবে না, এরা নোংরা কথা বলবে না। বরং র্যাগড তথা নোংরা টপিক, র্যাগড মানে কি বললাম? জরাজীর্ণ মানে নোংরা। এই নোংরা টপিককেও এরা যখন কথা বলবে সুন্দর বানায় দেয়। যে টপিকে অন্যরা বলবে ফালতু নোংরা, সেই টপিককে সে তার সালফারে কি ফিলোসফি ভরা থাকে, তার ফিলোসফি এত স্ট্রং, সে ওই কথাটাকে ফিলোসফিক্যালি এত স্ট্রং বানায় এবং আরামে এত সুন্দর করে ব্যাখ্যা দিবে, ঘন্টার পর ঘন্টা বলবে, আপনি কিন্তু শুনতেই থাকবেন, অথচ নোংরা বিষয় নিয়ে কথা বলছে। এটাই হলো র্যাক ফিলোসোফার। আপনি যদি সূক্ষ্মভাবে বোঝেন এটাই র্যাক ফিলোসোফার। আর ওই যে আমরা জরাজীর্ণ দেখলাম, এটা বেসিক্যালি এইটা দেখে আপনি সালফার দিকে যেন না। তো এই পার্সন গুলো আপনার সামনে এসে অনেক ধরনের ফেজ, আমরা যে খনার বচন থাকে, তাই না? খনার বচন, ছোট ছোট সুন্দর সুন্দর কথা বলে না, অনুবর্ষায় দুনশীদ, তারপরে বিভিন্ন ধরনের বাগধারা টাইপের কথা, একটু ওয়েটফুল কথা, ফিলোসফিক্যাল লাইন, ওয়ার্ড, কিওয়ার্ড, এগুলো ব্যবহার করে। হ্যাঁ, এবং এই কথাগুলা যখন সে বলবে এমন এমন জায়গায়, এমন এমন সময়, আপনার সাথে, আপনি ডাক্তার, আপনার সামনে সে এটাকে ছুড়ে দিবে, থ্রো করবে, যে শুনে আপনার থিঙ্কিং চেঞ্জ হয়ে যেতে পারে। এই লেভেলে সে করে। কারণ এদের মধ্যে আমরা কি দেখি? ফিলোসফি অ্যাবিলিটি। এদের ফিলোসফি অ্যাবিলিটিটা একদম মেনিয়াক লেভেলে চলে যায়। হ্যাঁ, আরেকটা টিপস দেই সালফার নিয়ে, এটা সরি, সালফার নিয়ে আরেকটু বলি। সেটা হলো যে একটা পেশেন্টের কথা বলি। উনি এসে বলছেন যে এইখানে যে বড় মানে প্রাইভেট হসপিটাল আছে, এই হসপিটালটার ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ, এবং সে নিজেও ডাক্তার, প্রফেসর রাজশাহী মেডিকেল কলেজের, এবং রিটায়ারমেন্টে যাওয়ার পরে সে এখানে হয়েছে। আর স্পেশালিস্ট ডাক্তাররা তার ওখানকার সবে মেডিকেল থেকে নিয়ে গেছে। হ্যাঁ, এবং আমার একটা ফ্রেন্ড আছে বিভাগীয় প্রধান অমুক ডিপার্টমেন্টের, মানে মেডিসিনের। তো আমাকে সবাই বলে যে তুমি তোমার এই সমস্যা, তার কাছে যাও, তোমার তো ফ্রেন্ড। আমার ওয়াইফও বলে, আমার মিসেসও বলে যে তুমি তার কাছে যাও, অমুকের কাছে, অমুক ভাইয়ের কাছে যাও, তোমার তো ফ্রেন্ড, একদম বাল্যকালের বন্ধু, তার কাছে যাও। তা আমি কিন্তু তাদেরকে বলি না না, আমার ডাক্তার আছে, আমি ওষুধ খেলে তার কাছেই খাবো। এবং এই কথাগুলা এমন রেসপেক্ট নিয়ে সে আপনাকে শোনাবে, বলবে, আপনার কাছে মনে হবে না যে আপনাকে সে ফ্ল্যাটারিং করছে, আপনাকে তোলামর্দন করছে, তোষামোদী করতেছে। এরকম সালফার কিন্তু এই কথাগুলা বলে, এরকম কথা বলেন না, আমার ডাক্তার আছে, আমার ডাক্তার আছে। এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং সালফার সিলেকশনের জন্য। এটা আপনার মাথায় এরকম ক্ষেত্র পেলে আপনি সালফারের কথা চিন্তা করবেন। সালফার এসে কখনোই আপনাকে বলবে না যে ডাক্তার সাহেব আপনার ওষুধ খেয়ে আমার একটু উন্নতি হয়নি। গত পরশু দিন এক বেলেডোনা আসছে, আমি বেলেডোনা দিয়েছিলাম, তার একটা ফিস্টুলা টাইপ, বা কি বলবো, একদম অ্যানাসেপ্টিক, পাশাপাশি একটা ফোড়ার মতন উঠছে।
না আপনার ওষুধ খেয়ে হয়নি, আপনি যে গরম পানির যে শ্যাক দিতে বলেছেন সেটা দিয়ে ফেটেছে। হ্যাঁ, বেলেডোনা স্বীকার করে না, তাই না? বেলেডোনা আমরা যখন পড়েছি জেনেছি, যে বেলেডোনা স্বীকার করতে চায় না আপনার ওষুধের কোনো কাজ হয়েছে, যাই না কেন করতে চায় না। এটা একটা কারণ আমরা দাঁড় করাই যে সে মনে করে যে যদি বলে দিই ওষুধের কাজ হয়েছে তাহলে পরবারে হয়তো আমাকে অত গুরুত্ব দিবে না, এরকম একটা ভাবনা হতে পারে। তো যাক, সালফার কিন্তু কখনো এরকম বলবে না, ডাক্তার সাহেব আপনার ওষুধ খেয়ে আমার কোনো উন্নতি হয় না। হ্যাঁ, সে বলবে ধরুন উন্নতি হয়নি, সে আসবে, সে বলবে যে হ্যাঁ অবশ্যই আপনার ওষুধ, আপনার ওষুধ আমার এই ওষুধ দিয়ে আপনার দিয়ে আমার ঠিক হয়ে যাবে, আমি জানি আপনার ওষুধ দিয়ে আমার উপকার হবে, আপনি আমাকে আরাম এনে দিতে পারবেন, আমি জানি আপনি সময় নেন, কোনো সমস্যা নাই, আমি আছি আপনার সাথে। এই যে হোপফুলনেস, এই যে পজিটিভনেস, এই যে পার্সিভারেন্স, আমি কতদিন বলছিলাম পার্সিভারেন্স, লেগে থাকা। আমি কি বলছিলাম? পার্সিভারেন্স। ডাক্তারকে সালফার চেড়ে রাখে, লিফটিং করে, তাই না? আপনি ঘাবড়িয়ে গেছেন, তাকে কাজ হচ্ছে না। হ্যাঁ, আমরা রোগীর ফলো আপ এসে জিজ্ঞাসা করি, কি করি যে ওষুধ খাওয়ার পরে আপনি কেমন অনুভব করলেন? তো কিছু পেশেন্ট এরকম এসে বলে যে বেলেডোনার কথা, না না না, কোনো কাজ হয়নি, এক পয়সার উন্নতি হয়নি। এই প্রশ্নটা সালফারকে যদি করা হয় তাহলে সালফার কিভাবে বলবে? না ঠিক আছে, এই হয়েছে, কিছু তো হয়েছে, 19-20 তো হয়েছে। এইভাবে সালফার একজন ফিজিশিয়ানকে কিন্তু, একজন ডাক্তারকে, একজন প্রেসক্রাইবারকে সে কিন্তু হোপ দেয়। দেখা যাচ্ছে যে রুগী, আপনি ওষুধ দিয়েছেন, কাজই হয়নি, উপরন্তু দেখা যাচ্ছে যে অসুস্থতা বেড়ে গেছে, আপনি ঘাবড়াই গেছেন, কিন্তু রুগী উল্টা আপনাকে বলবে ডাক্তার সাহেব টেনশন নিন না তো, আমি জানি এই রোগগুলা একটু ছ্যাঁচড়া টাইপের, একটু এরকম হয়, আপনি ওষুধ দেন ডাক্তার সাহেব, ঠিক হয়ে যাবে, আপনি এত ইয়ে করছেন, আপনি ভালো করে দেখেন, দেখে আপনি ওষুধ দেন, অসুবিধা নাই, আমি তো আছি, আপনি ঘাবড়েন, আমরা 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 তো আছি, আমি তো আছি আপনার সাথে, দেন। এই কথাগুলা সালফারের পেশেন্টরা বলে, অনেক সালফার পেশেন্ট আপনি পাবেন। আবার দেখেন, সেদিন মিসিং করে গেছে দুইটা টিপস, এইটা আপনাদের শেখা দরকার, মানে জানা দরকার। ধরেন যে আমাদের চেম্বারে হয় কি, যখন রুগী থাকে না তখন আমরা একটু কথা বলি, গল্প করি, দেখা যাচ্ছে আমাদের বন্ধু বান্ধবরা আসে, অনেক পেশেন্ট আসে যারা ভালো হয়ে গেছে, এটা আপনাদেরও হয় যে ডাক্তারের সাথে যায় একটু আড্ডা দিই, আসে না এরকম কিছু লোকজন, আসে, আমরা এরকম কথা বলি। তো এরকম যদি হয়, তো এই রুগী এসে বলবে যে ডাক্তার সাহেব আমি কি এখন আসবো? আপনার যদি বিজি থাকে সমস্যা নেই, 5 মিনিট পরেই তাহলে আসি, সরি সরি আপনাকে ডিস্টার্ব করতেছি, আমি 5 মিনিট পরে আসি। এই মেন্টালিটিটা দেখেন, রুগী জানে যে ডাক্তার এমনি বসে আছে, গল্প করছে বা ইয়ে হচ্ছে, কিন্তু এই যে সে রেফারেন্স দিচ্ছে, এই মেন্টালিটিটা একবার একটু ভেবে দেখেন। এমনি এমনি কিন্তু সবাই কিন্তু এ করে না। ফোন করে, সালফার পেশেন্ট ফোন করে, ফোন করে বলবে যে ডাক্তার সাহেব আমি জানি না আপনাকে ঠিক সময় ফোন করলাম কিনা, আমি সরি, এটা কি রাইট টাইম হলো কিনা আপনাকে, আপনার সাথে কথা বলার, আমি কি আপনার কাছে 5টা মিনিট নিতে পারি? রুগীরা এসে বলে, ফার্স্ট ইয়েতেও অনেকেই বলে ডাক্তার সাহেব কিছু মনে না করেন, আমি কি 5টা মিনিট আপনার কাছ থেকে নিতে পারি? কয়জনই কথা বলে আপনার সাথে? কয়জন এই লেভেলে কথা বলে একটু ভেবে দেখেন। ঠিক আছে, রেফারেন্স আমি আরেকটা উদাহরণ দিই, এটা আমার হঠাৎ করে মাথায় আসলো। এরকম রুগী আপনারা পাবেন, একটা পেশেন্ট, সে বেসিক্যালি একজন ব্যাংকার, এবং মানে মানে সেকেন্ড অফিসার বা আর সেকেন্ড অফিসার বা আর একটু উপরের লেভেলে। এই ভদ্রলোক, আমাদের হয় কি যে দুইটা চেম্বারের পাশে একটা ওয়েটিং রুম আছে, দুইটা দিয়ে ঢোকা যায়, আমার চেম্বারের সামনে দিয়ে ঢোকা যায়, ওই পাশ দিয়েও। এই ভদ্রলোক সামহাও আমাদের ওই পাশের দরজা বন্ধ, এদিক দিয়ে ঢুকছে আমার খেয়াল আছে, তারপরে আরো 3-4টা রুগী ঢুকছে ওই ওয়েটিং রুমে। তো আহ, উনি যেহেতু আগে আসছেন, হিসাব অনুযায়ী যিনি আগে আসবেন তিনি আগে সেবা পাবেন, তার প্রেসক্রিপশন আগে হবে। তো এই ভদ্রলোক, মানে ওনার কথা ভুলে গেছি, উনি আর আসার নামই নাই, এদিকে 3টা-4টা যেগুলো পরে আসছে সেগুলো ছেড়ে দিয়েছি, মানে হচ্ছে কি ওনাকে যেই একজন দেখা যাচ্ছে মুরব্বি পেয়েছে, তার থেকে হ্যাঁ চাচা প্লিজ আপনি যান, অসুবিধা নেই আমি আছি,
এবার আরেকজন উফ একটু আহু করতেছে, অস্থির টাইপের রুগী, তাকে সব আচ্ছা ঠিক আছে আপনি আগে যান। এবার সে যান যান করতেছে, এটা দেখে আরো যে দুজন আছে এরাও তখন সুযোগ নিচ্ছে যে ভাই আপনার যদি ইয়ে না থাকে প্লিজ আমি একটু যাই না আগে। হ্যাঁ যান যান, মানে বিষয়টা বুঝেন সে কিভাবে ছাড় দেওয়ার টেন্ডেন্সি, সে কিভাবে রেফারেন্স দিচ্ছে প্রত্যেকের প্রতি। এগুলো কিন্তু সালফারকে ইন্ডিকেট করে। কয়জন পেশেন্ট পাবেন এরকম, সবাই এসে তো হ্যাঁ আমি তো আগে আসছি, তাই না, করে না? তো সালফার আপনার চেম্বারে এসে কিন্তু আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু আপনাকে বলে দিবে। আপনাকে আপনার আমাদের মাথার মধ্যে তো সালফার মানে নোংরা ঢুকে আছে। হ্যাঁ, এই নোংরা জিনিসটা মাথা থেকে বাইর করতে হবে। ক্লিনলিনেস মিনিয়ার মধ্যে কিন্তু সালফার আছে, ওগুলো আমরা পরে, এবার হবে না, পরে আমি ওই ওসিডি তারপর ওই বিষয়গুলো নিয়ে সালফারের বলবো। তো যাক, তো আমাদের একটা রুব্রিক্স আছে সেন্সোরিয়াস, এটা খুব সেন্সোরিয়াস প্রকৃতি, সেন্সোরিয়াস দিয়ে দিলাম। সেন্সোরিয়াস, সেন্সিটিয়াস মানে কি? সেন্সরি তাই না, সংবেদনশীল। দেখা যাচ্ছে যে আপনার চেম্বার তো, আমাদের বিভিন্ন জনের চেম্বার বিভিন্ন রকম থাকে। একটা জিনিস দেখা যাচ্ছে একটু অ্যালাইনমেন্টে ভুল আছে বা কোনো একটা প্রবলেমেটিক কিছু আছে, তার চোখে এটা পড়লো, সে কিন্তু সে বিষয়টা আপনাকে বলে দেবে যে ডাক্তার সাহেব এই বিষয়টা এরকম না হয় এরকম হতে পারে, এবং এই কথাগুলো একটা গ্রেস নিয়ে বলবে, এই জিনিসটা এরকম করে না রাখলে এরকম হলে মনে হয় বেটার হতো। তো তার এই কথাগুলা আপনার মনের মধ্যে ওই যে প্লাটিনা কথা বললে যেরকম এখানে লাগে, মনে হচ্ছে যে সূর্যের মতন হানছে, ওরকম হবে না, আপনি হার্ট হবেন না। তার কথা শুনে হ্যাঁ ঠিক তো, এটা এখানে না হয় এরকম হলেই ভালো হতো, ল্যাপটপটা এই অ্যাঙ্গেলে না হয় এই অ্যাঙ্গেলে হলে ভালো হতো, এইটা কিন্তু আপনার কাছে মনে হবে। তো এক একজন পেশেন্ট এক এক স্টাইলে আমাদের কাছে আসে, ঠিক আছে? তো সালফারও ওইরকম, সব সালফার যে একই স্টাইলে আসবে একই স্টেজে আসবে তা কিন্তু না। হ্যাঁ, সালফারের মধ্যে আমরা অ্যাংজাইটি পাচ্ছি, কেয়ার পাচ্ছি বাচ্চাকে নিয়ে, তাই না? এই জিনিসগুলো আমরা দেখেছি, এগুলো তার মধ্যে থাকবে। সে তার গ্রেস ছাড়বে না, একদম গ্রেসফুলি কথা বলবে, সলিড কথা বলবে। আবার এর ব্যতিক্রমও কিছু আমরা সালফারের মধ্যে পাই, ওর মধ্যে আপনি কিছু পাবেন না। সালফার দেখা যাচ্ছে শুধুমাত্র রেফারেন্স, ওয়েলথ, ইন্ডিপেন্ডেন্ট এগুলাতে হবে তা না। সালফারের মধ্যে আমরা কিন্তু হিপোক্রেসি দেখি, ফসফরাসের মতন হিপোক্রেসি কিন্তু সালফারের মধ্যে আছে। আমি পার্থক্য করবো এগুলা টাইম টু টাইম। তারপর মাইজারলি, হ্যাঁ মাইজারলিও আমরা পাই। তারপরে অ্যাভারিস, গ্রিডি, কুপিডিটি, এই বিষয়গুলোও আছে, এগুলো তো নেগেটিভ ক্যারেক্টার, তাই না? সালফারে বার্গেনিংটা তো পাওয়া যায়। আমার কাছে কেস আছে একটা, ইয়ে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, প্রতিবার স্টুডেন্ট মানে ন্যূনতম 300 টাকা তো নিতেই হয়, এখন সে 50 টাকা কম দিয়ে ছাড়বে, এরকম একটা বিষয় থাকে। যদিও বার্গেনিং কে আমরা আরো ডিপ লেভেলে বুঝি। তো কেস টেকিং এর সময় আপনি এই রুগীগুলোর অনেক গ্রেসফুলি কথা বলতেছে, অনেক রেফারেন্স দিচ্ছে, আপনি মজা পাচ্ছেন। এবার যাওয়ার সময় জিজ্ঞাসা করবে ডাক্তার সাহেব আপনার ইয়ে কত, ভিজিট কত, ফিজ কত? আপনি বললেন যে 500 টাকা। হোমিও ওষুধের দাম এত? আরে বাবা আপনি তো ভিজিটের কথা বলছেন, তো ওষুধের দাম বলেননি। রোগী বলে যে এত দাম হয় হোমিও ওষুধের? এতক্ষণ যে আপনি তার সাথে কনসাল্টিং করলেন, আপনার কনসালটেন্সির কোনো মূল্য নাই। এটা ওয়ান কাইন্ড অফ বার্গেনিং। আবার এক শ্রেণীর পেশেন্ট আসবে, এসে কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে আপনার ভিজিট কত, সেটা কত হলো, হ্যাঁ কত হলো ডাক্তার সাহেব, ধরেন যে 100 টাকা বাইর করলো বা 200 টাকা বাইর করে এনে করছে, ডাক্তার সাহেব কত হলো, কত যেন হলো, হ্যাঁ 50 টাকা বাইর করে, মানে আমি তো এরকম পেয়েছি 50 টাকা নিয়ে আসছি বাইর করছে, অথচ প্রফেসর, মানে সরকারি কলেজ থেকে প্রফেসর রিটায়ারমেন্ট গেছে, 50 টাকা বাইর করছে, ঠিক আছে? এটা হলো মাইজারলি, মাইজারলি দিয়ে রেখেছি, এটা হলো মাইজারলি এভারেজ বা মাইজারলি এটা ইউজ করে কেম থেকে। তো এইটাও কিন্তু আমরা
পাই। ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের আরেকজন খুব নামকরা ডাক্তার সাহেব আছেন, নাম হচ্ছে ডক্টর ফিলিপ বেলি। আপনারা নাম শুনে থাকবেন। ফিলিপ বেলি কি বলেছেন? দা average sulfur family man is very protective of his family, but that does not mean that he cuts himself off from others. মানে এরা হলো ফ্যামিলি ম্যান। বলছে সালফার, দ্য এভারেজ সালফার ফ্যামিলি ম্যান ইজ ফ্যামিলি। তাহলে সালফার ফ্যামিলি ম্যান কি? ফ্যামিলি ম্যান হচ্ছে যারা ফ্যামিলির প্রতি খেয়াল রাখে, যারা ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেয়, তার পার্টনারকে সামলে রাখে, তাই না? তার পার্টনারকে সামলে রাখতেছে, সে পার্টনারকে আগলে রাখতেছে, এরকম এরকমটা মানে ফিলিপস বেলি বলতেছে সালফারের কথা। তো এইরকম আমরা দেখতে পাই, আপনি খোঁজ নিয়ে দেখবেন, পেশেন্টের করতে গেলে অ্যাটেন্ডেন্সরা এসে বলে যে মানে আমি এক বয়স্ক মহিলার কথা বলি, সে ব্যক্তি দেখা যাচ্ছে যে যখন খাচ্ছে, ফ্যামিলিতে কেউ আসলো বা তার সন্তানরা বা নাতিপুতি খাচ্ছে, সে একটা জায়গায় বসে থাকে এবং খুব ভালো করে খেয়াল করছে কাহার পাতে কি আছে। হ্যাঁ, এই ও মাথা দাও একটা, ওখানে ইয়ে দাও, সালাদ দাও, মিষ্টি দাও, ডাল দাও। এই যে টেন্ডেন্সি আমাদের আছে, ওয়াচফুলনেস অফ এভরিওয়ান ইটিং, একটু এগুলা রুগী এসে বলে না, এগুলা কনফার্মেটরি বা গল্পে গল্পে বাড়ায় আসে। আমি তাদের মাথায় দিয়ে রাখলাম, পাশে মেহমান আসছে, চা নাস্তা দাও, চা নাস্তা দাও, এই খেয়ে যাবা কিন্তু, কি চা দিয়েছে? শুধু চা না, বিস্কিট দিও। খাবার শেষ হয়ে গেলে আর একটু দাও, পানি দিয়েছো। এই বিষয়টা কি, সে কতটা কেয়ারফুল। এখান থেকে ওয়াচফুলনেস অফ এভরিওয়ান ইটিং, এটা হলো মূলত সে কতটা কেয়ারফুল এটা বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, এটা একটা বিষয়। আরেকটা জিনিস না বললেই নয়, আমার একটা মেজর পার্সেন্ট সালফার আমি সিলেকশন করি এই ফর্মুলায়। হ্যাঁ, আমি খুব ছোট করে দিচ্ছি। এখন তো অনেক রুব্রিক্স চলে আসছে, রেপার্টরি গুলো আপডেট হয়। একটা সময় আমি যখন এগুলো শিখেছিলাম তখন এগুলাতে খুব বেশি রুব্রিক্স ছিল না। তো এই এসপেক্টটা দিয়ে আমার মনে হয় এখানে ডক্টর বাসার আছে কিনা, ডক্টর বাসার এটাকে আমি ওনাকে অনেক আগে বলেছিলাম, আমার ধারণা উনি আমাকে তো বলেছিলেন যে উনি বেশ কিছু রেজাল্টও পেয়েছে এই একটা ক্যারেক্টার উপরে। বাসার নাই নাকি? বাসা দেখছি না। হ্যাপি মনি বলেন, কিছু বলবেন? ডক্টর হ্যাপি মনি কিছু বলবেন? আচ্ছা, উনি মনে ভুল করে চেপেছেন। তো যাক, এটা শিখে রাখেন, এটাতে আপনি সালফার খুব ভালো দিতে পারেন। খুব মানে আপনার মনোযোগ নাই, আপনি রুগী দেখতে ভালো লাগতেছে না, শুধুমাত্র এইটুক দিয়ে অনেক সময় সালফার নেওয়া যায়। সেটা হলো, রুব্রিক্সটা আগে দিয়ে দিই, অ্যাঙ্গার অল্টারনেটিং উইথ কুইক রিপেন্টিং। অ্যাঙ্গার অল্টারনেটিং উইথ কুইক রিপেন্টিং, আগে সালফারি এটাকে ইউজ করতে, এটা এমএল সেগালেরই আর কি তৈরি, মানে তৈরি না, মানে তার প্র্যাকটিক্যালি ইয়ে করা। মানে সে যখন পার্সোনালি ক্লাস নিতেন তখন এই বিষয়গুলোকে, কিছু কিছু থাকে না গুরুরা শিষ্যদেরকে একটু করে টিপস টিপস দিয়ে রাখে, ওই রকম টাইপের একটা ইয়ে ছিল। তো আমি সামহাও এটাকে শিখতে পেরেছিলাম এবং একটা সময় আমি এটা দিয়েই পুরো সালফার ইয়ে করতাম। তো সালফারকে এই প্রশ্নটা আমি প্রায় জিজ্ঞাসা করি যে আপনার রাগ কেমন। সালফার বলে না, আমার একটা পেশেন্ট আসলাম, জিজ্ঞাসা আপনার রাগ কেমন। তো রাগ করার মানে রাগ কেমন, আর জিজ্ঞাসা করি যে রাগ করার পরে কত দ্রুত আপনার মধ্যে পস্তানি বা অনুশোচনা আসে, অনুশোচনাটা কতক্ষণের মধ্যে আসে, বিষয়টা কি খুব দ্রুত আসে, 5 মিনিট 10 মিনিট, নাকি আধা বেলা, আধা ঘন্টা, একদিন, এই জিনিসগুলা ইয়ে করি। এই রাগের এইটুক দিয়ে কিন্তু অনেক মেডিসিন আনা যায়। আমি রাগ নিয়ে যদি সুযোগ হয় তখন, না হলেও তো 10টা মেডিসিন, শুধু রাগ জেনে মেডিসিনটা 2টা কথা বলে দিয়ে দেওয়া যায়, আর কিচ্ছু করতে হয় না। তো যাক, অ্যাঙ্গার অল্টারনেটিং উইথ রিপেন্টিং। হ্যাঁ,
আরেকটা রুব্রিক্স আছে, এটাতেও একটা সময় একটা মেডিসিন ছিল সালফার, সেটা হচ্ছে ইরিটিবিলিটি, ইরিটিবিলিটি রিমোভস উইথ ইজি অ্যান্ড কুইক, রিমোভস ইজি অ্যান্ড কুইক। ঠিক আছে? তো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতায় বলতেছি যে এই বিষয়টা দিয়ে সালফার আপনি খুব ভালো সিলেক্ট করতে পারবেন একটা লেভেল পর্যন্ত, এবং রেজাল্টও পাওয়া যায়। তো রুগীকে আমি ওগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলাম, রুগী বলে যে আমার খুব দ্রুত রাগ আসে, একটু আগে একদম ফেটে পড়ি, যা ফেটে পড়লে কি করেন, যা মুখে আসে তা বলে দিই। বললাম আমি দেখি না কি ছেলে কি বউ কি বস, আমি কিচ্ছু দেখি না, পটাপট যা মুখে আসে বলি। তখন তাকে প্রশ্ন করি যে এরপরে কি হয়, আপনাকে অনুশোচনা বোধ আসে, আপনাকে মধ্যে পস্তানি আসে? হ্যাঁ ডাক্তার সাহেব অনেক বেশি আসে। তো কত দ্রুত আসে সেটা, ওটা কি দ্রুত আসে নাকি দেরি হয়? এই সালফার পেশেন্ট খুবই দ্রুত ডাক্তার সাথে সাথে আসে, 5 মিনিটের মধ্যে আসে, 10 মিনিটের মধ্যে আসে, 15 মিনিটের মধ্যে আসে। এটা হলো কুইক, দ্রুত চলে আসে। তাহলে সালফার হলো দ্রুত রাগ করে এবং তার মনে যা আসবে সব বলে ফেলবে, বাচ্চাকে পিটাইও দিবে, গাল লাল করে দেবে, বউকেও পিটাই দিবে, ঠ্যাঙাই দিবে, আর সাথে সাথে বলছে আরে আল্লাহ কি করে ফেললাম, ভুল করে ফেললাম, রাগের মাথায় করেছে, সরি আমাকে মাফ করে দাও। এত ইগোইস্টিক পারসন, সরি আমাকে মাফ করে দাও। তার মনের মধ্যে কাজ করে আমি বাচ্চাকে কেন বকা দিলাম, কেন মারলাম, এমনটা আমার করা উচিত হয়নি। সাথে সাথে চুমু দিয়ে সাথে নিয়ে চলো যাই দুটো চিপস কিনে দিই, তাই না? তার মনের মধ্যে পস্তানি ছিল। এই সিম্পল একটা জায়গাতে কিন্তু সালফার অনেক করা যায়। আপনারা এটা মাথায় রেখেন, চেম্বারে প্র্যাকটিস করেন, দেখেন কেমন রেজাল্ট পাওয়া যায়। তো আমি একটা কেস শেয়ার করেছিলাম আপনাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে। হ্যাঁ হুমায়ুন কবির বলেন প্লিজ। অল্টারনেটিং উইথ রিপেন্টেন্স কুইক, হুম এই জায়গাটা ওই বেলেডোনা নাও সিক নাও ওয়েল হুম ওই টাইপের। ওই টাইপেরই তো মনে হচ্ছে। না, নাও সিক নাও ওয়েল এর বিষয়টা তো আলাদা বেলেডোনার। এটা তো সিকেরিয়া না, এটা হচ্ছে সিক অ্যাঙ্গার ছাড়াও, অল্টার। জি এটা স্যার, হলো সিক ছাড়াও বেলেডোনার এই যে মোটিভটা, তার ইরিটেবিলিটি বা যে কোনো সময় দেখা গেল যে খুব উত্তেজিত অবস্থা, আবার কিছুর ভিতরে খুব ঠান্ডা এই হয়ে গেল। হাসি এই কান্না তো, জি কিন্তু জি, সেটা এটা তো দেখেও তার, কিন্তু বেলেডোনা দেওয়া যাচ্ছে যে। এটা হতো তার নিজের প্রকাশ। আর এই আমি যে রূপটা বললাম এটা মানুষের উপরে প্রকাশ। আমি বুঝাতে পারলাম? জি বেলেডোনাটা জি ধরেন এই হাসলো এই কাঁদলো, তাই না? নাও সিক নাও মানে ওয়েল আর ক্রাইং নাকি আছে আমার, আমি ভুলে ভুলে গেছি। বিষয়টা হলো এই কাঁদতেছে এই হাসতেছে, খুব, তাই না? তো জি ওইটা স্যার, হলো খুব তার অল্প নিজের জি প্রকাশ, নিজের নিজের প্রকাশ, নিজের অ্যাটিটিউড। আর এইটা তো হচ্ছে অন্যের উপরে, অন্যের উপরে রাগ ধরছে, আবার অন্যকে ও আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও। আমি ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। আর ওই ওয়াচফুলনেসটা স্যার আরেকটু বলবেন কাইন্ডলি। ওয়াচফুলনেসটা হচ্ছে সে সবার প্রতি দৃষ্টি রাখে। ওয়াচফুলটা হলো কেয়ারফুল থেকেই তার মধ্যে তৈরি হয়েছে। হ্যাঁ দেখতেছে 10 জন বসে আছে, এই কি ব্যাপার ওর ইয়েতে, ও ডাল দেয়, ডাল দেওয়া হয়নি তো, তুমি ওকে ডাল দাও। মেহমান আসছে, এই চা দিয়েছো, চা দাও চা দাও। সব বিষয়ে সে ওয়াচফুল থাকতে দেখতেছে, বিশেষ করে খাবারের প্রতি। ঠিক আছে? জি স্যার, আরেকটা বাদ গেল স্যার, গ্রিড কিউবিডিটি, এটা স্যার ব্যাখ্যা করেননি। গ্রিড কুপিডিটি, গ্রিড কুপিডিটির ব্যাখ্যা আমি হাইসমাসে করেছিলাম। গ্রিডি মানে কি, লোভী পারসন না? এটা অনেক বড় রুব্রিক্স। তো আমরা হাইসমাসে কি বলেছিলাম, আমি লোভী, জি ওই জি। হাইসমাসের অ্যাঙ্গেলই বলি। সেটা হচ্ছে যে ধরেন রুব্রিক্সটা হলো গ্রিড কুপিডিটি গ্র্যাবস উইথ বোথ হ্যান্ড, তাই না? রেপার্টরি খোলা আছে কারো? সিয়ামের মনে আছে, দেখো তো রুব্রিক্সটা। স্যার ফোনে আছে। আচ্ছা, গ্রিডি, স্যার খোলা আছে রেপার্টরি। greedy cupidity grabs with both hand. জি স্যার, হ্যাঁ শুনুন। হ্যাঁ সমস্যা আছে না? গ্র্যাবসিং গ্রিডলি উইথ বোথ হ্যান্ডস যে হ্যাঁ এনিথিং অফার্ড হিম। হ্যাঁ, ধরেন হায়োসোমাস কি হচ্ছে, হায়োসোমাস হচ্ছে আপনার কাছে, সে তো কাউকে নিজেকে বিশ্বাস করতে পারে না, তাই না? হায়োসোমাস এমন একটা পার্সন যে নিজেকে বিশ্বাস করে না, আপনাকে কি বিশ্বাস করবে? তো সামহাও আপনি ডাক্তার, আপনাকে বেড মনে হলো, সে আপনাকে বিশ্বাস করলো। এবার আপনি তখন যখন তাকে বুঝাতে সক্ষম হলেন যে না এই ওষুধটা খাও, তোমার জন্য পারফেক্ট ওষুধ, এইটা তুমি খেলে তোমার ঠিক হয়ে যাবে,
তো রোবসার একটু আমি এটা শেষ করি। তো তখন দেখা যাচ্ছে আপনি তাকে পুড়িয়া বানাই দিলেন, ওই সাথে সাথে নিয়েই শুরু করে দেবেন, আচ্ছা দাও আমি এখনই খেয়ে ফেলি, দেন ডাক্তার সাহেব আমি এখনই খেয়ে ফেলি। তখন আমরা কিন্তু ওই রুব্রিক্সটাকে আমরা চিন্তা করতে পারি। যেমনটা ছোট বাচ্চাদেরকে আপনি যখন দিলেন যে চকলেট নাও, আমরা একটু করি চেম্বারে ইয়ে রাখি, গ্লোবিউলস রাখি, ইয়ে করি। তো ধরেন যে ওখানে আপনি নিয়ম হলো যে চকলেট রাখা, আপনি একটা ইয়ে করবেন পার্টির মধ্যে, এখান থেকে একটা নাও, ওই করে 2 হাত দিয়ে খপ করে নিয়ে নেবে। তার মানে কি, ওর যেটা ডিজায়ার মোর দ্যান শি নিডস, মানে তার যেটা দরকার তার থেকে বেশি সে কিন্তু ওখান থেকে নিয়ে নেয়। তো এটা কেন নিচ্ছে? গ্রিডি, মানে লোভী ভাব, ক্রুপিডিটি। হ্যাঁ, গ্রিডি কমা দিয়ে দেওয়া আছে ক্রুপিডিটি, মানে দুটো একই ওয়ার্ড। ক্রুপিডিটির বাংলাটা কি? ক্রুপিডিটির বাংলা হলো ওই লালসা, লোভ, গ্রিডিও তাই। ঠিক আছে? তো গ্রিডি ক্রুপিডিটি আমি ব্যাখ্যাটা এই কারণে করলাম না, এই অনেক অনেক বড় জিনিস আর কি। হ্যাঁ, ছোট্ট একটা জায়গাতে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে হাইসেমাস এই কাজটা করে। হ্যাঁ বলেন রূপ স্যার, বলেন। স্যার ওই যে আর্সেনিক অ্যালবামে বোধহয় এই রুব্রিকটা বলছিলেন যে ওই মোস্তাক স্যার 1 ফোঁটা ওষুধ দিয়েছে, বলছে যে 1 ফোঁটা ওষুধ দিলেন, দেন একটু বেশি করে দেন। তো হ্যাঁ, তখন ওই যে আরএস বেশি 5 ফোঁটা দিল। ওটা হলো ডিজায়ার মোর দ্যান চিনি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জি স্যার, এইটাই। মানে 1 ফোঁটা খেলে তার ইয়ে হয় না, খুবই কাছাকাছি জিনিস, অ্যাটিটিউড গুলো খুব কাছাকাছি। হ্যাঁ, কিন্তু ওইখানেই তো পার্থক্য, ওটু করতে পারলে আপনি ধরে ফেলতে পারবেন। তো যাক, আমরা কেসের ইয়েতে যাই। আপনারা যারা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আম, তাদেরকে ধন্যবাদ। আমি একটু দেখে নি কারা কারা ইয়ে করেছেন, সবগুলো আসলে দেখা হয়নি। খুব কম আপনারা অংশগ্রহণ করেছেন, এটা আমার খুব খারাপ লাগে। কেন কম করবেন? আর এখানে আমি মেলা জানি তা তো না, আমি তো জানি না, আমি তো শিখছি, তাই না? আমিও প্রতিনিয়ত শিখছি। তো আমি জানি না অমুক তমুক এটা বললে তো লাভ নাই। যারা সালফারের ক্লাস করেছেন তাদের তো সবারই অংশগ্রহণ করা উচিত। সালফারের মধ্যে আছে, হয় সালফার হবে, নাহলে পরের মেডিসিন হবে, তাই তো। বাহিরের তো অন্য কিছু হচ্ছে না। তো যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, ভালো করেছেন। আখতারুজ্জামান তো অনেক বিস্তারিত করেছেন, ঠিক আছে। আর যারা এখনো পড়তে পারেননি তাদের জন্য আমি কেসটা খুব দ্রুত পড়ছি। হ্যাঁ, ছোট কেস যেহেতু দ্রুত পড়ছি, পড়ে অ্যানালাইসিসে চলে যাচ্ছি। তো কি বলতেছে, একজন মহিলা পেশেন্ট আসছিলেন, বয়স 45-এর মতন। তিনি দীর্ঘদিন ধরে একটা ক্লিনিকের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট, ওই যে যারা আপনার মানে কি বলে ব্লাড পিকিং করে, বিভিন্ন টেস্ট গুলো করে, সেই জবে কাজ করেন। তো তিনি দীর্ঘদিন থেকে ডিপ্রেশনে ভুগছেন। সকালে ডিউটিতে যখন যান তখন মাথা ঘুরে, তিনি খুব অস্থির প্রকৃতির, কথা বলেই মনে হচ্ছিল। তার আত্মবিশ্বাস একদমই কম। কেস্টিং এর পুরোটা সময় মুখে কোনো হাসি না, একদম পুরো স্যাড হয়ে কথা বলতেছিল। তো মহিলা বিবাহিত, তার কাছে তার ছোট বোনের জামাই বোনের বিয়ে দিয়েছে, ওই বোন জামাই সহ থাকে। তার বাবা মা আছে, ভাই, ভাইয়ের বউ, ভাস্তা আছে, তার নিজের ফ্যামিলি আছে, কিন্তু নিজের ফ্যামিলি নিয়ে সে কিন্তু কোনো কথা বলেনি। তার এই ভাই ব্রাদার্স এদেরকে নিয়ে কথা বলতেছিল। এবং প্রত্যেকে যার যা মতন ইয়ে তাকে দেখতে হয়। তো যাক, তিনি হালকা পাতলা ফিগারের এবং শারীরিকভাবে দুর্বল, চোখটা একদম পুরো কালো হয়ে আছে, ডার্ক সার্কেল পড়ে গেছে। তার সাথে কথা বলে যেটুকু বোঝা গেল, সে তার লাইফ নিয়ে খুবই বিরক্ত। তার বিয়ের পরেও ভাই বোন, তার পরিবার নিয়ে একটা ছোট বাড়ির মধ্যে আছে। এগুলা তিনি বলতেছিলেন, কিভাবে ভাইয়ের বাচ্চারা বড় হচ্ছে এখন দিন দিন, কিভাবে তাদের পড়ালেখা করবে। ভাই আমার ঘাড়ের উপরে চলছে, এখন এই বাচ্চাগুলোর পড়ালেখার খরচ কিভাবে হবে, এগুলা নিয়ে তার অনেক চিন্তা ভাবনা। সাথে সাথে সে কিরকম ইনকাম করতে পারে, কি হয়, এগুলা নিয়ে অনেক কথা বলতেছিলেন। তো তাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি এই ভাইয়ের বাচ্চাদের বা তাদেরকে কি পুরোপুরি সহযোগিতা করেন? না, আমার শুধু চিন্তা হয়, হ্যাঁ, যেভাবে খরচ দিন দিন বাড়ছে, আমার ভাই নিজে চলতে পারতেছে না, বাচ্চাগুলোর খরচ চালাবে কি করে? আর ভাই যে কাজ করে তার কোনো সাইড ইনকাম নাই, হ্যাঁ, এভাবে কিভাবে চলবে? তো আমি তাকে বলছিলাম যে আপনি কি ইন্ডিপেন্ডেন্ট? বলছে না, আমি ইন্ডিপেন্ডেন্ট না,
আমি সব সময় কাউকে না কাউকে আমার দরকার হয় আমি একা থাকতে পারি না, এমনকি বাজারে যে দর কষাকষি করতে পারি না। আমি ভাবি আমি কিভাবে বার্গেনিং করব, আমি যদি বার্গেনিং করি তো তার ক্ষতি হয়ে যাবে, মানে দোকানদারের ক্ষতি হয়ে যাবে। আর কোনো কারণে যদি দোকানদারের সাথে কথা কাটাকাটি হয়ে যায় তখন তো আমার ওই দোকানের দিকে আমি আর মুখ তুলে তাকাই না। আমার কাছে মনে হয় যে আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে, আমি আর ওই দোকানের পথ দিয়ে হাঁটি না। তো আর কি, তো বলে যে আমার সাথে কেউ যদি ভালো আচরণ না করে সেটা আমাকে খুব কষ্ট দেয়। আমার মনে হয় যে তার এরকম আমার সাথে আচরণ করা হচ্ছে না, এটা মাথার মধ্যে তার থট পারসিস্টেন্স ঘুরতে থাকে। তো আর বলে যে আমার যখন টেনশন হয় তখন খুব ঘুম পায়, আর ঘুম থেকে উঠতে আমার ভাল লাগে না, মনে হচ্ছে অলসতা চলে আসে, পিছু পিছু করে ঘুমাতে থাকি। আর বলে যে ক্লিনিকে কোনো ডাক্তার, ক্লিনিকে তো অনেক ডাক্তাররা আসে থাকে আর কি ওখানে। তো কেউ যদি উচ্চ স্বরে কথা বলে, তো ইনি বেসিক্যালি সিনিয়র, সব মানে যত স্টাফ আছে স্টাফদের মধ্যে সিনিয়র। তো বলছে যে কোনো ডাক্তার যদি আমার সাথে একটু রাগ করে কোনো কথা বলে, ঝাড়ি টাড়ি দেয়, তখন আমি তাদের কোনো প্রত্যুত্তর করতে পারি না। এখন অন্য কোনো স্টাফ ভুল করেছে, তার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে, তা আমি বলবো যে এটা আমার দোষ না অমুকের দোষ, এটা আমি বলতে পারি না। তো আমি সমস্ত মন প্রাণ জান দিয়ে কাজ করি, আমার সেরাটা দিই, তারপরেও আমি স্যারকে বিশ্বাস করতে পারি না যে এই দোষটা আমার না। তো স্টুডেন্ট লাইফেও আমার এরকম হতো, আমি সব পড়ালেখা সবকিছু পারতাম, সব জানি, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো প্রশ্ন ধরলো তখন আমি আর অ্যান্সার দিতে পারতেছি না। পরীক্ষার হলেও তাই হতো, পরীক্ষার সব প্রশ্নের উত্তর আমার জানা, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা শেষে টেনে টেনে পাস। ঠিক আছে। আর নিজে নিজে বলতেছিল যে আরেকটা কথা বলি ডাক্তার সাহেব, স্কুলে আমি সবসময় পেছনের বেঞ্চে বসতাম, ওরকম সাহস ছিল না। একবার একজন শিক্ষক এসে আমাকে মোটামুটি জোর করে আমাকে সামনে নিয়ে বসাইছে, যে পেছনে বসলে মনোযোগ থাকে না, দুষ্টুমি আসে, হ্যান ত্যান মেলা কথা শুনেছে। তো এরপরে সে কি করলো, তার স্কুলটা চেঞ্জ করে ফেললো। ঠিক আছে। তো তাকে এইটুকের উপরে আমার ওষুধ হয়ে গেছে, আমি তাকে 1M দিয়ে দিলাম। 1M দেওয়ার পরে তো ফলো আপ আপনাদেরকে ওখানে দেওয়া আছে, আপনারা দেখেছেন যে প্রথম দিনই এসে রুগী খুব হাসছিল যে ডাক্তার সাহেব আপনি প্রথম যে ওষুধ, আমরা তো প্রথমটা মেডিসিন দিই একটা প্লাসিবো, তো আপনি যে ওষুধটা দিয়েছেন সেটা একদম কারেন্টের মতন কাজ করেছে, এটা এখন মনে হচ্ছে কারেন্টের মতন কাজ করেছে। আগে আমি অফিসে যেতে খুব অলসতা লাগতো, হেলে দুলে যেতাম, লেট করে যেতাম, এখন আমি সময়ের আগেই আমার ক্লিনিকে পৌঁছাই। এটা গেল 1 মাস পরে। দ্বিতীয় মাস পরে যখন আসলো তখন বলতেছে যে ডাক্তার সাহেব আর কি ঘটেছে জানেন, আমার আরেকজন মানে স্যার, মানে ডাক্তার স্যার বকাঝকা শুরু করেছে, যেটা আমার কোনো দোষ ছিল না। আমি সরাসরি তাকে বলে দিয়েছি আমার কাজ যদি পছন্দ না আমাকে বাদ দিয়ে দেন, আমাকে চাকরি থেকে বের করে দেন। আমার এরকম কথা শুনে তো উনি পুরা যে আমি এরকম কথা বলতে পারি সে ভাবতে পারেনি। সে কি ভাববে, আমি নিজেও ভাবতে পারিনি যে আমি আমার এরকম সাহস থেকে আসলো। তাহলে মেন্টালি উন্নতি হয়ে গেল। তৃতীয় ফলো আপ 3 মাস পরে, তো ওই যে তার যে ডার্ক সার্কেল ছিল চোখের এখানে সেটাও নাই, বোঝা যাচ্ছে না। আর মুখের মধ্যে একটা ফ্রেশনেস, একটা গ্লো, ফেয়ার এন্ড লাভলি মাখলে যেরকম গ্লো চলে আসে এরকম একটা গ্লো দেখা গেল। তো তিনি তখন বলতেছিলেন যে আমি একদম মাস্ত আছি। আর তার কথা বলার সময় তার মনে হচ্ছে অনেক বেশি কনফিডেন্স ছিল, এবং এই যে অফিসে যাওয়ার সময় তার যে মাথা ব্যথা, সেই মাথা ব্যথাটা এখন একদমই নাই, সে অনেক ফ্রেশ। আর কি বলেছিল, খুব ইম্পর্টেন্ট কথা, এই যে আমরা বলি না যে হোমিওপ্যাথি যে হলিস্টিক কেয়ার, এটা এখানে ঘটেছে। সেটা হচ্ছে আগে আমি শুধু আমার ভাতিজা ভাতিজিদের মানে টাকা দিতাম না, শুধু টেনশন করতাম তার বাপ মা কি করে টাকা ম্যানেজ করতে করতে, আর এখন আমার তাদের নিয়ে টেনশন না, আমি বরং এখন তাদেরকে টাকা দিই। তাহলে সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেল, তাই না? তো আমরা যে যে রুব্রিক্স নিয়েছিলাম সেই রুব্রিক্সটা আমি আপনাদেরকে একটু হেল্প করি, আপনারা মিলাই নেন। প্রথম যে রুব্রিক্স নিয়েছিলাম সেটা হলো হিপোক্রেসি, দ্বিতীয়টা হচ্ছে অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, ঠিক আছে, তারপর হলো ইগোটিজম, তারপরে হলো এলিমেন্ট ফ্রম এম্বারাসমেন্ট, একজন না দুজনকে দেখলাম এটা ধরতে পারছেন খুব ভালো, এলিমেন্ট ফ্রম এম্বারাসমেন্ট, তারপরে ইনিশিয়েটিভ, ল্যাক অফ ইনিশিয়েটিভ, তারপরে লেজিনেস। ঠিক আছে, খুব সিম্পলি আমরা ইয়ে করলাম, এর মধ্যে ডেলিউশন ওয়েলথ মেলা কিছু আছে, একদম সিম্পল ইয়ে করলে কিন্তু এটাই আসে। হ্যাঁ, সে মানে
এম্বারাসমেন্ট, তারপরে এই বিষয়গুলো কি, মানে সে যে দোকানদারের সাথে একটু কথা কাটাকাটি হলো বা একটু হট্টক হলো, সে দোকানে আসে আর যাচ্ছে না। আবার তার ভাইদের প্রতি সে অনেক চিন্তিত। দেখেন এই লেজিনেস এর বিষয়, আমি এই কেসটার ব্যাখ্যা ওইভাবে করছি না, সময় শেষ। আমি যেটুকু বোঝানোর জন্য বলতেছি, সালফার এর লেজিনেস কিন্তু আমরা মনে করি যে সালফার মানে ঘুম থেকে দেরিতে উঠবে, সারা রাত জায়গা থাকবে দেরিতে উঠবে, বিষয়টা এরকম না। ডিপ্রেশনে পড়লে মূলত সালফার অলস হয়ে যায়। ভালো করে বিষয়টা খেয়াল করেন, এটা মাথার মধ্যে রাখেন। ডিপ্রেশনে যদি সালফার থাকে, সালফার কিন্তু অলস হয়ে যায়, কারণ তার ওয়েলদি অবস্থা শেষ হয়ে আসছে, রাজত্ব তো শেষ হয়ে আসছে, মানে ক্ষয় হয়ে যাচ্ছে, যা ছিল ওয়েলটা ধীরে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। তাই তার ঘুম পাচ্ছে, আর কাজে যেতে ইচ্ছা হচ্ছে না, কারণ যেটুকু ওয়েলথ আছে সেটাকে তো সংহত রাখতে হবে। এটা হলো থিন হওয়ার পর্যায়ে, ঠিক আছে? থিন হওয়ার পর্যায়ে এরকম অনেক পেশেন্ট আমি দেখেছি, আমি পেয়েছি, পরে চিন্তা করেছি। পেশেন্ট যাওয়ার পরেও তো আমরা কিছু থিঙ্কিং মাথায় আসে। তো এরকম দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা হয়েছে, মা সারাদিন শুধু ঘুমাচ্ছে, বাচ্চা দিয়ে রেখেছে, তার ডিপ্রেশনে পড়ে গেছে, তার মায়ের কাছে, মানে বাচ্চার নানি মানুষ করতেছে। তো আমরা সালফারের ওয়েলদি স্টেটটা মাথায় রাখি, মানে আমরা বারবারই বলি তো, সবসময় যে ওয়েলদি স্টেটে থাকবে তা তো না। ওয়েলদি তখন খুব ইয়ে হয়ে যায়, একদম ডিম লাইটের মতন ড্রিম হয়ে যায়, এই যখন তার এই ইয়েগুলা ক্ষয় হতে থাকে, ওয়েলটা শেষ হতে থাকে, থিন লেভেলের দিকে যায়। তো এই স্টেপটা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এই স্টেপটা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে যে এইরকম সালফার আপনার